প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে এখন আমাদের তোমাদের সাথে ক্লাস হবে অণুজীব এর তৃতীয় অংশ। প্রথম দুই অংশে আমরা কি কি পড়িয়েছিলাম? প্রথম দুই অংশে আমি পড়িয়েছিলাম ম্যালেরিয়ার ইতিহাস। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া সম্পর্কে কি বলে, ম্যালেরিয়া কিভাবে ছড়ায়, বা ম্যালেরিয়ার যে কোন সময়ে ম্যালেরিয়া কী নামে পরিচিত ছিল, কোন মশকির মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায়, এই জিনিসগুলো। আর দ্বিতীয় অংশে আমরা পড়লাম যে কোন পরজীবী দিয়ে কোন ম্যালেরিয়া হয়, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, কোনটা দিয়ে কোন রোগ হয়, কোনটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, কোনটা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, কোনটা কোয়াট্রান ম্যালেরিয়া, এই জাতীয় জিনিসগুলো। তারপর কোন ম্যালেরিয়ার সুপ্তিকাল কতদিন, তারপর হচ্ছে কোন ম্যালেরিয়াতে কত ঘন্টা পর পর জ্বর আসে। তারপরে আমি দ্বিতীয় পর্বের শেষে এই রকম একটা ছক তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে পড়ে? ছকে ছিল ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ধাপসমূহ। তো মানব দেহে ঘটেছিল কোন জনন? ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন। যেহেতু মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন হয়, সেহেতু মানুষকে কি বলা হয়? গৌণ পোষক। আর মশকির দেহে যৌন জনন হওয়ার কারণে মশকিকে আমরা কি বলবো? মুখ্য পোষক। তো এখন এইটুকু টপিকস আমি তোমাদের মোটামুটি আগে বুঝাই দিছি। তো এখন আমি এইটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু হবে হ্যাপাটিক সাইজোগনি। কি সাইজোগনি? হ্যাপাটিক সাইজোগনি। তাহলে মানব দেহে জীবন চক্রটা আমরা পড়ব। দেখো, মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে। তাহলে মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর যে জনন, তা কেমন? তা হচ্ছে অযৌন প্রকৃতির। এবং এটা কোথায় কোথায় হয়? যকৃতে হয় এবং লোহিত রক্তকণিকাতে হয়। যকৃতে যে সাইজোগনিটা হবে তাকে আমরা কি বলতে পারি ভাইয়ারা? হ্যাপাটিক সাইজোগনি। আর যেটা এরিথ্রোসাইট বা আরবিসিতে হবে তাকে আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এই জীবনচক্রে সাইজন্ট নামে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি বিশেষ দশা দেখতে পাওয়া যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি বিশেষ দশা থাকে, এই জন্য এই জীবনচক্রকে কি বলে? সাইজোগনি বলা হয়। মানবদেহে সংঘটিত সাইজোগনিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হ্যাপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা সংক্ষিপ্তভাবে যদি বর্ণনা দেওয়ার চেষ্টা করি, প্রথমে দেখব হ্যাপাটিক সাইজোগনি। মানুষের যকৃত কোষে বা লিভারের কোষে সংগঠিত ম্যালেরিয়া পরজীবীর বহু বিভাজন প্রক্রিয়ার অযৌন জননকে আমরা বলবো হ্যাপাটিক সাইজোগনি। তারপরে দেখো বিজ্ঞানী শর্ট। এই যে শর্টের নামটা আমরা আমাদের প্রথম লেকচারে পড়ছিলাম যে বিজ্ঞানী শর্ট কি করে? এরিথ্রোসাইটিক সাইজোগনি ব্যাখ্যা করে। তো এই বিজ্ঞানী শর্ট মানব দেহের যে যকৃতে এরিথ্রোসাইটিক সাইজোগনির প্রথম বর্ণনাটা আমাদেরকে দেন। তারপরে দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব ছবির মাধ্যমে। তোমরা এই ছবিটা দেখো, সবাই এই ছবিটা মোটামুটি বইয়ে দেখছো, এবং তোমরা যারা ইন্টার পরীক্ষা দিবে তাদের যে রিটেনের অংশে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ব্যাখ্যা করো, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি ব্যাখ্যা করো, এরিথ্রোসাইটিক সাইজোগনি ব্যাখ্যা করো। অর্থাৎ এই সাইজোগনিগুলো তোমাদের ইন্টারমিডিয়েট এবং ভর্তি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা শুরুতে বলেছিলাম যে ম্যালেরিয়া পরজীবীর দুই ধরনের জনন হয়। একটা ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন, আর একটা ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন। যৌন জননটা কার দেহে ঘটে? মশকির দেহে ঘটে। অযৌন জননটা মানুষের দেহে ঘটে। তো একটা জিনিস একটু খেয়াল করো যে আমরা প্রথম দিকে একটা জিনিস পড়ছিলাম যে আমাদের যে ম্যালেরিয়া পরজীবীর যে যৌন জনন, এই যৌন জননে সর্বশেষ ধাপে কোনটি উৎপন্ন হয়? সর্বশেষ ধাপে স্পোরোজয়েট উৎপন্ন হয়। তো যৌন জননের সর্বশেষ ধাপে যে জিনিসটা উৎপন্ন হবে সেটাই তো অযৌন জননের সূচনা হিসাবে কাজ করবে, তাই না? যেটা যৌন জননের শেষ সেটাই অযৌন জননের শুরু, আবার যেটা অযৌন জননের শেষ সেটা যৌন জননের শুরু। চক্রের ক্ষেত্রে তাই। তাহলে স্পোরোজয়েট প্রবেশ করে কোথায়? স্পোরোজয়েট প্রবেশ করে
মানব দেহে স্পোরোজয়েট প্রবেশ করে। তাহলে এখন স্পোরোজয়েটটা দেখতে কেমন এই জিনিসটা সম্পর্কে তোমাদের অনেক কৌতূহল আছে। স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতি। স্পোরোজয়েট আকৃতি কেমন? স্পোরোজয়েটের আকৃতি হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতি বলতে কি বোঝায় জানো? মাকু আকৃতি বলতে বোঝায় যার মধ্যভাগ থাকে চওড়া এবং প্রান্তভাগ থাকে সরু, সেই জিনিসগুলোকে আমরা মোটামুটি মাকু আকৃতি বলতে পারি বা স্পিন্ডল শেপ। ওকে, তো এই স্পোরোজয়েটগুলো মশকির কোথায় থাকে? স্পোরোজয়েটগুলো থাকে মশকির লালা গ্রন্থিতে। মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট বিদ্যমান, যার প্রতিবার দংশনে আমাদের শরীরে 10% প্রবেশ করে। অর্থাৎ 3,26,000-এর 10% কত হবে? 32,600টা। তাহলে মশকির লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকে? 3,26,000। প্রতিবার দংশনে কত পার্সেন্ট মানবদেহে প্রবেশ করে? 3,26,000-এর 10%, অর্থাৎ 32,600টি স্পোরোজয়েট মানবদেহে প্রবেশ করে। তার একটা স্পোরোজয়েট আমাদের যকৃৎ কোষে প্রবেশ করলো এবং তার মাধ্যমেই আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সূচনা হলো, যেটা মানবদেহে অযৌন জনন চক্রের প্রথম ধাপ। তাহলে স্পোরোজয়েটটা যখন আমার যকৃত কোষে প্রবেশ করলো, স্পোরোজয়েটের আকৃতিটা কেমন ছিল? ছবিটা দেখো। স্পোরোজয়েটের আকৃতিটা ছিল মাকু আকৃতির। নিউক্লিয়াস কয়টা? নিউক্লিয়াস ছিল একটা। এবার স্পোরোজয়েটটা ছিল চিকন চাকন, তাই তো, স্লিম। এইবার স্পোরোজয়েটটা যখন যকৃতের মধ্যে প্রবেশ করলো, তখন সে খেয়ে দিয়ে কিছুটা মোটা হয়ে গেল, মানে কি হয়ে গেল? গোল হয়ে গেল। তো এই স্পোরোজয়েটটাই আমার যকৃতে প্রবেশ করার পর নাম ধারণ করলো কি? ক্রিপ্টোজয়েট। নাম ধারণ করলো কি? ক্রিপ্টোজয়েট। তাহলে প্রথমে যেটা স্পোরোজয়েট ছিল সেইটা ভিতরে এসে কি হয়ে গেল? গোলাকার ক্রিপ্টোজয়েট। এইবার আমরা তোমাকে বলছিলাম যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। নিউক্লিয়াসকে আমরা কি বলি? ক্যারিয়ন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলবো? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস। তো কোনো জীবে যদি বারবার ক্যারিওকাইনেসিস সংঘটিত হয় কিন্তু সাইটোকাইনেসিস না হয়, তাহলে সেখানে কি দেখা যাবে? বহু নিউক্লিয়াস দেখা যাবে। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম কি? সাইজন্ট। আর উদ্ভিদ কোষের নাম সিনোসাইট, আর প্রাণীকোষকে বলা হয় প্লাজমোডিয়াম। তাহলে দশাটার নাম সাইজন্ট। এখন এই ক্রিপ্টোজয়েট চাবে বারবার ক্যারিওকাইনেসিস করতে। বারবার কি করবে সে? ক্যারিওকাইনেসিস করবে। ক্যারিওকাইনেসিস করে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করবে। অনেকগুলা কি তৈরি করবে? নিউক্লিয়াস তৈরি করবে। যখন অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হবে, তখন এই অনেক নিউক্লিয়াস বিশিষ্ট বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে আমরা কি বলবো? সাইজন্ট দশা। কি দশা? সাইজন্ট দশা। এই দেখো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম সাইজন্ট। এবং দেখো, আমার যকৃত কোষের যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে, মানে এই নিউক্লিয়াসটা কিছুক্ষণ পর ধ্বংস হয়ে যাবে। তার প্রাথমিক স্টেজে সেটা আস্তে আস্তে বিকৃত হচ্ছে। এইবার একটা মজার জিনিস ঘটবে। এই যে আমার সাইজন্টে অনেকগুলা নিউক্লিয়াস ছিল না, এবার প্রত্যেকটা নিউক্লিয়াসই চিন্তা করলো যে এইভাবে একসাথে থাকার কি দরকার, আমরা আলাদা আলাদা একটা কোষ তৈরি করি। কারণ নিউক্লিয়াসকে বলা হয় কি জানো? কোষের মস্তিষ্ক। একটা শরীরের মধ্যে যখন অনেকগুলা মস্তিষ্ক হয়, তখন প্রত্যেকেই তার একটা দেহ চায় না? মানে একটা ফ্যামিলিতে যখন অনেকগুলা মাথা হয়, তখন প্রত্যেকেই চায় না তার তার মানে যার যেটা মতামত সেটাই তার পরিবারে প্রতিষ্ঠিত হোক। তো একটা কোষের মধ্যে একটা মাথা ছিল, ঠিক ছিল। মানে একটা কোষের মধ্যে যখন 1000 মাথা হলো, প্রত্যেকটা মাথায় চাবে কি, বা প্রত্যেকটা নিউক্লিয়াসে চাবে কি, তার একটা আলাদা কোষ হোক। তা এরকমভাবে প্রত্যেকটি নিউক্লিয়াস আশেপাশের কিছু সাইটোপ্লাজমকে নিয়ে এক একটা কোষ বানায়। ভালো করে দেখো, মানে নিউক্লিয়াস যেহেতু আছে, প্রত্যেকটা নিউক্লিয়াস আশেপাশের কিছু সাইটোপ্লাজমকে নিয়ে এক একটা কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বানায়। তো এখন এক কোষ যখন ছিল, তখন তার নাম ছিল ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েটটা যখন বারবার ক্যারিওকাইনেসিসের মাধ্যমে অনেক নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা করলো, তখন তার নাম হলো সাইজন্ট। এইবার এই সাইজন্টটা যখন কি করলো? সাইজন্টটা যখন তোমার আশেপাশের কিছু কোষকে নিয়ে ইন্ডিভিজুয়ালভাবে বা আলাদা আলাদাভাবে এক একটা কোষ তৈরি করা শুরু করলো, তখন তার নাম হয়ে গেল কি? ক্রিপ্টোমেরোজয়েট। আগে কি ছিল? ক্রিপ্টোজয়েট, পরে ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে প্রথম থেকে আমরা আবার একটু দেখি। প্রথমে স্পোরোজয়েটটা প্রবেশ করলো
কোথায় প্রবেশ করবে? আমাদের যকৃৎ কোষে প্রবেশ করবে। কোথা থেকে প্রবেশ করবে? মশকী লালা গ্রন্থি থেকে প্রবেশ করবে। কখন মশকী লালা গ্রন্থি থেকে স্পোরোজয়েডটা আমাদের দেহে আসবে? যখন মশকী আমাদেরকে দংশন করবে। মশকী আমাদেরকে দংশন করলে মশকী লালা গ্রন্থিতে যে স্পোরোজয়েড থাকে তার কতগুলো আমাদের দেহে প্রবেশ করবে? 10% প্রবেশ করবে। ছিল কত শতাংশ? 3,26,000। তার 10% 32,600টা স্পোরোজয়েড আমাদের দেহে প্রবেশ করবে। এই স্পোরোজয়েডটা মাকু আকৃতির, এটা ভিতরে প্রবেশ করার সাথে সাথে কি হয়ে যাবে? ভিতরে প্রবেশ করার সাথে সাথে হয়ে যাবে গোলাকার ক্রিপ্টোজয়েড। এইবার ক্রিপ্টোজয়েড কি করবে? অনেকগুলা নিউক্লিয়াস সৃষ্টি করবে, মানে অনেকবার ক্যারিওকাইনেসিস হবে কিন্তু কোনো সাইটোকাইনেসিস হবে না। এবার প্রত্যেকটা নিউক্লিয়াস তার আশেপাশের কিছু সাইটোপ্লাজমকে নিয়ে আলাদা আলাদা একটা কোষ বানাবে। তাহলে যখন একটা নিউক্লিয়াসে একটা কোষ ছিল তার নাম ছিল ক্রিপ্টোজয়েড। যখন অনেকগুলো নিউক্লিয়াস হলো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম কি আমরা জানি সবাই? সাইজন্ট। এবং তারপরে কি করলো? প্রত্যেকটা নিউক্লিয়াস যখন আশেপাশের কিছু কোষ নিয়ে একটা নিউক্লিয়াস বানালো তখন তার নাম কি হলো? ক্রিপ্টোমেরোজয়েড। মানে ক্রিপ্টোজয়েটের বড় ভাই ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড অবস্থায় এরা যকৃত যে কোষ বা হ্যাপাটিক যে কোষ সেটাকে লাইসিস করে ফেললো, অর্থাৎ আক্রান্ত যকৃত কোষটাকে ভেঙে ফেললো। আক্রান্ত যকৃত কোষটাকে ভেঙে তারা উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হওয়ার মাধ্যমেই আমার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয়ে গেল। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে 4টা জিনিস ছিল দেখো। 1 নম্বরে ছিল স্পোরোজয়েড, 2 নম্বরে ছিল ক্রিপ্টোজয়েড, 3 নম্বরে ছিল ক্রিপ্টোমেরোজয়েড, আর সাইজন্ট তো প্রবেশ করলো। তাহলে দেখো তো আমরা এইখানে যে একটা ছবি দেখছিলাম বা একটা ফ্লো চার্ট মতো দেখছিলাম, দেখো তো এই ফ্লো চার্টটা তোমাদের কাছে এখন ক্লিয়ার কিনা? তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে আমরা আশা করি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা সম্পর্কে আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এবার আসো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কি তা দেখার জন্য। তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমার কি সৃষ্টি হলো? ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি হলো। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি হলো। এই ক্রিপ্টোমেরোজয়েড অবস্থায় আমার যকৃত কোষের ভাঙন হবে। যকৃত কোষের ভাঙন হয়ে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো বাইরে বের হয়ে যাবে। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো বাইরে বের হয়ে কোথায়? আবার নতুন যকৃত কোষকে আক্রমণ করবে। এখন আবার নতুন যকৃত কোষকে যখন আক্রমণ করবে, এখন দেখো এদের বৈশিষ্ট্যটা কি? প্রথমে কোষের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে মোটামুটি খাইয়ে দেয়ে মোটা হবে। তারপর কি করবে? বারবার ক্যারিওকাইনেসিস করে অনেকগুলা নিউক্লিয়াস বানাবে। পরে প্রত্যেকটা নিউক্লিয়াস আশেপাশের কিছু কোষ নিয়ে আলাদা আলাদা কোষ করবে, তারপর সেল লাইসিস করে এটা বের হয়ে যাবে। কনসেপ্ট তাই, এখানেও তাই ঘটছিল। এখানে তোমার কি হয়েছিল? স্পোরোজয়েড প্রবেশ করছে, প্রবেশ করে মোটাসোটা ক্রিপ্টোজয়েড হয়েছে। তারপর ক্রিপ্টোজয়েডগুলো বারবার বিভাজিত হয়ে সাইজন্ট, কারণ সাইজন্ট মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। যেহেতু এখানে সাইজন্ট হয় তাহলে এটা কি? সাইজোগনি। এই জন্য এটা হ্যাপাটিক সাইজোগনি। হ্যাপাটিক সাইজোগনি কেন? কারণ হ্যাপাটিক কোষে হচ্ছে। তারপরে বহু নিউক্লিয়াস, সেটার নাম কি? সাইজন্ট। এবার প্রত্যেকটা নিউক্লিয়াস আশেপাশের কিছু কোষ নিল, এটার নাম হলো ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড অবস্থায় তারা বের হয়ে গিয়ে নতুন আরেকটা যকৃৎ কোষকে তারা আক্রমণ করলো। ভালো করে বোঝো, নতুন আরেকটা যকৃৎ কোষকে আক্রমণ করলো। তাহলে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা যখন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা যখন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, এই আক্রমণের সূচনা থেকে আমার যে চক্রটা শুরু হবে তার নাম কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। কি চক্র শুরু হবে? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই যে ক্রিপ্টোমেরোজয়েড এইবার আবার কি করবে? এই ক্রিপ্টোমেরোজয়েড অনেকগুলা নিউক্লিয়াস সৃষ্টি করবে। একটা কোষ থেকে অনেকগুলা নিউক্লিয়াস কেমনে হতে পারে? বারবার ক্যারিওকাইনেসিস হবে, কিন্তু সেই হিসাবে কোনো সাইটোকাইনেসিস হবে না। তো বারবার ক্যারিওকাইনেসিস যদি হয় তাহলে অনেকগুলা নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর আমরা সবাই জানি বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা তার নাম কি? সাইজন্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম কি হবে? সাইজন্ট। তাহলে এই যে ক্রিপ্টোমেরোজয়েডের পরে আবার দশাটার নাম কি হবে? সাইজন্ট। এখন প্রত্যেকটা কোষ কি করবে? আশেপাশের কিছু মানে প্রত্যেকটা নিউক্লিয়াস আশেপাশের কিছু কোষকে নিয়ে আলাদা আলাদা এক একটা কোষ তৈরি করবে। তখন তার নাম কি হবে? আচ্ছা, এইটা তো ছিল ক্রিপ্টোমেরোজয়েড দিয়েছিল, তাই না? ক্রিপ্টোমেরোজয়েড দিয়েছিল। খেয়াল করে দেখো তোমরা, এখানে ছিল ক্রিপ্টোমেরোজয়েড, ওইখানে ছিল ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের পর হয়েছে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েডটা এখানে আক্রমণ করছে, তারপর সাইজন্ট। তাহলে এটার নামও ক্রিপ্টোমেরোজয়েড, কিন্তু আগে একটা মেটা থাকবে। কি থাকবে? তাহলে এইটার নাম হবে মেটা ক্রিপ্টোমেরোজয়েড।
কি নাম হবে ভাইয়া? মেটাক্রিপ্টো মেরোজয়েট। তাহলে প্রথমে ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েটের পরে সাইজন্ট, সাইজন্টের পর অনেকগুলো যখন হলো ও তো ক্রিপ্টোজয়েটের মতনই, কিন্তু এর নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েট। আর ক্রিপ্টো মেরোজয়েট যখন এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আক্রমণের সূচনা করলো ও ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি করলো তার নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েট। তার নাম কি? ক্রিপ্টো মেরোজয়েট। এই ক্রিপ্টো মেরোজয়েট অবস্থায় তারা কি করলো? এই ক্রিপ্টো মেরোজয়েট অবস্থায় যকৃত কোষকে লাইসিস করে দিল, অর্থাৎ যকৃত কোষটা ফেটে গিয়ে এই মেটাক্রিপ্টো মেরোজয়েটগুলা বের হয়ে গেল। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এই পুরা প্রক্রিয়াটা কোথায় ঘটে? পুরা প্রক্রিয়াটা আমাদের যকৃতে ঘটে। এই জন্য এটার নাম হ্যাপাটিক সাইজোগনি, যেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রি এরিথ্রোসাইটিক আর একটা এক্সো এরিথ্রোসাইটিক। এবার আসো আমরা বই থেকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি বলা হচ্ছে? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে বলা হচ্ছে মানুষের যকৃতের প্যারেনকাইমা কোষ বা যে হ্যাপাটোসাইট, হ্যাপাটোসাইট মানে কি? যকৃত কোষকে আমরা কি বলবো? হ্যাপাটো। আর যকৃত মানে হ্যাপাটো, সাইট মানে কোষ, সাইট মানে তো কোষ সবাই জানো। আচ্ছা তাহলে স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরোজয়েট সৃষ্টি পর্যন্ত পরজীবীর অযৌন জননকে বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দেখো, স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরোজয়েট। তাহলে প্রথমে ছিল কি বলতো? প্রথমে ছিল স্পোরোজয়েট, তারপরে ছিল কি ক্রিপ্টোজয়েট, তারপরে ছিল কি সাইজন্ট, তারপরে ছিল ক্রিপ্টো মেরোজয়েট, তাই তো? তাহলে এই চারটা মানে স্পোরোজয়েট প্রবেশ করবে, তারপর গোলাকার ক্রিপ্টোজয়েট হবে, গোলাকার ক্রিপ্টোজয়েটে বহু নিউক্লিয়াস হয়ে সাইজন্ট হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু কোষ নিয়ে ক্রিপ্টো মেরোজয়েট তৈরি করবে। এইটুকু ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই সময় এক একটা সাইজন্ট থেকে 8000 থেকে 2000 মেরোজয়েট সৃষ্টি হয়। এই ইনফরমেশনটা একটু মনে রাখবা। এবার আসো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। মানুষের যকৃতের প্যারেনকাইমা কোষে ক্রিপ্টো মেরোজয়েট এবং মেটাক্রিপ্টো মেরোজয়েট থেকে যখন মাইক্রো এবং ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট সৃষ্টি পর্যন্ত পরজীবীকে বলা হয় কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন তুমি বলতে পারো ভাই এগুলো তো আমরা পাইলাম না। এই দেখো, এই যে মেটাক্রিপ্টো মেরোজয়েট, এই যে মেটাক্রিপ্টো মেরোজয়েট, এই মেটাক্রিপ্টো মেরোজয়েটের মধ্যে কিছু আছে ছোট, কিছুগুলা কি হয়? ছোট। এখন মনে করো সব আকৃতি তো সমান হবে না। ধরো এই মাইক্রোগুলার আকৃতি হচ্ছে ছোট আর ম্যাক্রোগুলার আকৃতি কি? বড়। মাইক্রোগুলা ছোট, ম্যাক্রোগুলা বড়। তার মানে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আসলে কি ঘটনাটা ঘটে? একটু এদিকে খেয়াল করো। এই যে দেখো, এই যে তাহলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রথমে ক্রিপ্টো মেরোজয়েট, তারপরে ছিল সাইজন্ট, তারপরে ছিল মেটাক্রিপ্টো মেরোজয়েট। এই মেটাক্রিপ্টো মেরোজয়েটের মধ্যে এইখানে যেমন তোমার আকৃতিগুলো সমান লাগতেছে, ব্যাপারটা এমন হয় না। কিছু থাকে ছোট, কিছু থাকে বড়। এরকম এই যে আমি বড়গুলো আঁকাই দিলাম। তাহলে যেগুলা বড় সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে এই দেখো, তাহলে মেটাক্রিপ্টো মেরোজয়েট দুই প্রকার, মেটাক্রিপ্টো মেরোজয়েট দুই প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো, একটা কি ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড় না ছোট? ম্যাক্রো মানে বড়। আর মাইক্রো মানে কি? আর মাইক্রো মানে MIC, মাইক্রো। মাইক্রো মানে ছোট। তাহলে মেটাক্রিপ্টো মেরোজয়েট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, যেগুলোর আকার হয় বড়, আর একটা হচ্ছে ছোট, যেগুলো হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি হচ্ছে স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরোজয়েট পর্যন্ত, আর এইটা ক্রিপ্টো মেরোজয়েট থেকে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট এবং মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট পর্যন্ত ধাপ। কথা কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই আমার এখানে সুন্দর করে ওরা বুঝাইছে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। অ্যানোফিলিস মশকি লালাগ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট দশাটি পরিণত অবস্থায় সঞ্চিত থাকে, মশকির দংশনের ফলে মানবদেহে প্রবেশ করে এবং রক্তস্রোতে বাহিত হয়ে কেমোট্যাক্সিসের মাধ্যমে। কেমোট্যাক্সিস এই জিনিসটা মানে একটু আমাদের বোঝা দরকার না? শোনো, তোমাদের প্রাণীবিজ্ঞান 12তম অধ্যায় প্রাণীর আচরণে একটা টপিকস আছে, তার নাম হচ্ছে ট্যাক্সিস বা দিকমুখী চলন। তো ট্যাক্সিসের বাংলাটা কি আসলে? দিকমুখী চলন। ধরো আমি তোমাকে ডাক দিলাম, তুমি আমার ডাকের দিকে সাড়া দিলা, তাহলে এইটাকে একটা রেসপন্স হলো না? এবং ডাকের দিকে রেসপন্স হলো, এইটাই হচ্ছে ট্যাক্সিস। তাহলে ট্যাক্সিস মানে কি? দিকমুখী সাড়া। তো কেমোট্যাক্সিস মানে কি? যদি কেমিক্যাল বা রাসায়নিক ঘনত্বের প্রতি আমি রেসপন্স দেই তাহলে সেটা কি ট্যাক্সিস?
কেমোট্যাক্সিস। তোমার যদি শব্দের প্রতি সাড়া দেই তাহলে শব্দ মানে কি ফনেটিক্স, তাহলে ফনোট্যাক্সিস। তারপর যদি আমি লাইটের প্রতি সাড়া দিই, লাইট মানে কি ফটো, তাহলে কি ফটোট্যাক্সিস। কথাটা কি বোঝা গেল? তাহলে ট্যাক্সিস বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে কেমোট্যাক্সিস মানে কি রাসায়নিক ঘনত্বের প্রতি দিকমুখী সাড়া দেওয়া। রাসায়নিক ঘনত্বের প্রতি দিকমুখী সাড়া দেওয়াকে বলা হয় কি কেমোট্যাক্সিস। দেখো কেমোট্যাক্সিস বলা আছে কোনো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে জীব বা জ্বলন কোষের চলন, এবং এটা দিকমুখী চলন। এরা যকৃতে এসে আশ্রয় নেয় আর যকৃতে এসে হ্যাপাটিক সাইজোগনি হয়। এইবার স্পোরোজয়েডগুলো হচ্ছে সঞ্চালন সক্ষম, অতি ক্ষুদ্র, 10 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার দৈর্ঘ্য, 0.05 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার প্রস্থ, সামান্য বাঁকানো, উভয় প্রান্ত সূচালো দেহ বিশিষ্ট একটা আক্রমণকারী দশা। এদের স্ফীত অংশের মাঝখানে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। স্পোরোজয়েড রক্ত দ্বারা বাহিত হয়ে 30 মিনিটের মধ্যে যকৃতে চলে আসে এবং যকৃত কোষ তথা হ্যাপাটোসাইটে প্রবেশ করে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সূচনা ঘটায়। এবার আসো ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েড কি যকৃত কোষে প্রবেশের পর স্পোরোজয়েডগুলো খাদ্য গ্রহণ করতে শুরু করে এবং খাদ্য গ্রহণ শুরু করার পর এরা আকৃতিতে বড় হয়, ফলে মাকো আকৃতির স্পোরোজয়েডগুলো গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। আমি বলছি না মাকো আকৃতি এরকম ছিল, মধ্যভাগ চওড়া, প্রান্তভাগ সরু, মানে চ্যাপটা চিরা ট্যাপটা টাইপ অনেকটা ছিল। ও যখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে গোল হয়ে গেছে, গোল হওয়ার সাথে সাথে তার নাম হয়ে গেছে ক্রিপ্টোজয়েড, গোলাকার ক্রিপ্টোজয়েড। তার মানে দেখো আমি এখানে বইয়ে যা আছে তাই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তুমি মোটামুটি বুঝছো। এবার সাইজন্ট। এই সাইজন্টে কি বলা হচ্ছে, প্রতিটি ক্রিপ্টোজয়েটের যে নিউক্লিয়াস এগুলো ক্রমাগতভাবে কি হবে বিভাজিত হয়ে কয়েকদিনের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করবে, আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে ফেজ বা দশা তার নাম কি হবে সাইজন্ট। তাহলে দেখো নিউক্লিয়াস প্রজাতিভেদে কয়টা থাকতে পারে, 1000 থেকে 1200টা নিউক্লিয়াস হয়। তাহলে যদি তোমাকে পরীক্ষায় আসে যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সাইজন্টে কতটি নিউক্লিয়াস থাকতে পারে, 1000 থেকে 1200-র মতো নিউক্লিয়াস থাকতে পারে। এইবার আসো ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড কি প্রতিটি সাইজন্টের অভ্যন্তরে উৎপন্ন প্রতিটি নিউক্লিয়াস যখন চারপাশের কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা করে নতুন কোষের সৃষ্টি করে তখন তাকে কি বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। এই যে আমি তোমাদের একটু আগে বললাম না নিউক্লিয়াস মানে কি কোষের মস্তিষ্ক, তো একটা বাড়িতে একটা মাথা থাকবে, একটা শরীরে একটা মাথা, এটা নর্মাল, তো একটা কোষে একটা নিউক্লিয়াস থাকবে। এখন সাইজন্টে তো একটা কোষে 1000 থেকে 1200 নিউক্লিয়াস, তো 1200 মাথা একটা কোষের ভিতর, এটা কি থাকা সম্ভব? প্রত্যেকটা মাথায় চাবে তার একটা বডি থাক, তো প্রত্যেকটা নিউক্লিয়াসই চাবে তার একটা নিজের কোষ হোক। তখন ওই আশেপাশের কিছু কোষ নিয়ে বা সাইটোপ্লাজম নিয়ে নতুন নতুন সে একটা কি করবে কোষ বানানোর ট্রাই করবে, তখন তার নাম কি হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। ওকে, আচ্ছা এই জিনিসটাই মোটামুটি এখানে বলা আছে। এই যে যকৃতের সাইনোসয়েড মানে হচ্ছে রক্তপূর্ণ একটা উন্মুক্ত স্থান। তারপরে এই দেখো এক একটি সাইজন থেকে 8000 থেকে 20000 মেরোজয়েড হয়, এটা আমি তোমাদের একটু আগে বলছি। আচ্ছা এইবার এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি কি। এক্সোএরিথ্রোসাইটিক চক্রে তোমার ওই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন হ্যাপাটোসাইটকে আক্রমণের সূচনা করে। খেয়াল করে দেখো আমরা যখন ছবিটা পড়ছি ছবির মধ্যে কিন্তু আমার এই বর্ণনাটা পড়া হয়ে গেছে, এগুলো তুমি যদি জাস্ট রিডিং দাও তুমি নিজেও বুঝতে পারবা, তারপরেও তোমাকে আমি একটু কোঅপারেট করার জন্য জিনিসগুলো দেখাই দিচ্ছি। তাহলে দেখো এই যে সাইজন্ট হবে, মেটাক্রিপ্টোমেরোজয়েড, তারপর আক্রান্ত যকৃত কোষের ভাঙন, এগুলো তুমি পারবা না, এগুলো তুমি মোটামুটি পারবা। তো এই জায়গাটা একটু দেখো যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো কি হয় আকারে ছোট এবং ম্যাক্রোগুলো আকারে কি হয় বড়। দেখো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো হয় আকারে ছোট আর ম্যাক্রোগুলো হয় আকারে বড়, এটা তো খুবই স্বাভাবিক, ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে কি ছোট। আচ্ছা বড় আকৃতির স্পোরোজয়েডগুলা নতুন যকৃত কোষকে আক্রমণ করে, তার মানে ম্যাক্রো কি বড় না, এইটা আক্রমণ করবে আমার লিভারকে, এটা আক্রমণ করবে আমার কোন কাকে লিভারকে, বংশবৃদ্ধি ঘটাবে। এবং ছোটগুলো আক্রমণ করবে, ছোটগুলো কোথায় দেখো ছোট আকৃতির স্পোরোজয়েডগুলো যকৃত কোষকে আক্রমণের পরিবর্তে রক্তস্রোতে চলে আসে, তাহলে ছোটগুলো আক্রমণ করবে আমার আরবিসিকে। তাহলে ওই যে আমার মেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল, মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই প্রকার ছিল, একটা হচ্ছে বড় মানে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড
আরেকটা ছিল কি ছোট বা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা আক্রমণ করবে আরবিসিকে, আর ম্যাক্রোটা আক্রমণ করবে যকৃতকে। মনে রাখবো বড়রা যাবে লিভারের কাছে আর ছোটগুলা যাবে কোথায়? লোহিত রক্তকণিকার কাছে। ক্লিয়ার? এবার স্পোরোজয়েড থেকে এই অবস্থায় পরজীবীর 7 থেকে 10 দিন সময় লাগে। এইবার আমরা মোটামুটি কি ভাইয়া এরিথ্রোসাইটিক সাইজোগনিটা পড়তে পারি না? এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কোথায় হয় বলো তো? এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় হবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি হবে আমার লোহিত রক্তকণিকাতে। তো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা প্রথমে আমি একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, তোমরা মোটামুটি এই ছবিটার সাথে সবাই পরিচিত। তোমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে, তো এইচএসসি পরীক্ষাতে কিন্তু এইগুলা রিটেনে আসবে যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বর্ণনা করো, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বর্ণনা করো, তারপর হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি বর্ণনা করো। তো আমরা এখন দুইটা সাইজোগনি পড়ে ফেললাম, একটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কোথায় ঘটে? যকৃতে। আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা ঘটে কোথায়? ওটাও ঘটে যকৃতে। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা ঘটে কোথায়? আরবিসিতে। তো প্রথমে দেখো, প্রথমে একটা কোষ একটা নিউক্লিয়াস, খুব সুন্দর একটা সুখী পরিবার নাকি? ধরো এই একটা কোষ, এর ভেতরে একটা ধরো নিউক্লিয়াস, এই যে ধরো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস আর এখানে ছোট্ট একটা কোষ গহ্বর আছে, ছোট্ট একটা কি আছে? কোষ গহ্বর আছে, মোটামুটি খুব সুন্দর। এই কোষটার নাম কি জানো? এই কোষটার নাম হচ্ছে ট্রোফোজয়েড। এই কোষটার নাম কি বলো তো? ট্রোফোজয়েড। সুন্দর একটা নাম, সুন্দর একটা কোষ, একটা নিউক্লিয়াস, ছোট্ট একটা কোষ গহ্বর, কোনো ঝামেলা নাই। এখন হঠাৎ করে ওর ভেতরে যে গহ্বরটা ছিল, ও বলতেছে আমি একটু বড় হইতে চাই। অনেকে চায় না একটু বড় হইতে। এখন কেউ যদি বড় হইতে চায় তো আশেপাশের মানুষকে তো ছোট হয়ে যাইতে হবে, কারণ জায়গা তো সমান। তো এখন এই কোষ গহ্বরটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, তখন এই নিউক্লিয়াসটা তো আগে মাঝখানে ছিল, স্বাভাবিকভাবে নিউক্লিয়াস তো কোষের সেন্টারে থাকবে, কারণ ওকে তো কেন্দ্রিকা বলা হয় বা প্রাণ কেন্দ্র বলা হয়। প্রাণ কেন্দ্র কি পরিধির দিকে থাকে না কেন্দ্রে থাকবে? তো স্বাভাবিকভাবে নিউক্লিয়াস পরিধির দিকেই থাকবে। কিন্তু যখন কোষ গহ্বরটা বড় হওয়া শুরু হবে, এখন কোষ গহ্বর যখন অনেক জায়গা দখল করবে, তখন নিউক্লিয়াসটা এক সাইডে চলে যাবে। তো এই যে ছবিতে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, দেখো এই যে কোষ গহ্বরটা বড় হচ্ছে আর নিউক্লিয়াসটা একটা সাইডের দিকে চলে যাচ্ছে। তখন ওকে একটা আংটির মতো লাগতেছে না? মনে হচ্ছে না? মেয়েরা ভালো বুঝবা যে তোমরা তো আংটি পড়ো, আংটির উপরে স্টোন বসাও না পাথর বসাও? পাথর বসানো আংটি থাকে, তখন আংটির মতো একটা শেপ হচ্ছে, তখন এর নাম হচ্ছে সিগনেট রিং। রিং মানে কি? রিং মানে তো আংটি, তাহলে এই রিংটার নাম কি? সিগনেট রিং। তাহলে একটা পাথর বসানো আংটির মতন একটা দশা আসবে, তার নাম কি? সিগনেট রিং। এইবার এ তো ছিল ট্রোফোজয়েড, তারপরে কি হইলো? আংটির মতন হলো, তখন তার নাম হলো সিগনেট রিং। এইবার ওর ইচ্ছা হয়েছে ও অ্যামিবার মতো হইতে চায়। কার মতো হইতে চায়? অ্যামিবার মতো। যেমন আমাদের অনেকে জিজ্ঞাসা করলে বলে আমি ওর মতো হতে চাই। এখন এই বায়োলজিতে ওর মতো হওয়া বলতে কি বোঝে, এই কনসেপ্টটা আমার একটু ক্লিয়ার করা দরকার। বায়োলজিতে কোনো কিছুর মতো বলতে বোঝানো হয় অয়েড। কি বলা হয়? অয়েড। যেমন আমি তোমাকে বলি নিউক্লিয়াসের মতো, নিউক্লিঅয়েড। অ্যামিবার মতো, তাহলে কি হবে? অ্যামিবয়েড। নিউক্লিয়াসের মতো যদি নিউক্লিঅয়েড হয়, তাহলে অ্যামিবার মতোটার নাম কি হবে? অ্যামিবয়েড। তাহলে এখন ও তো ট্রোফোজয়েড ছিল, ট্রোফোজয়েডের পর সে আংটির মতো তৈরি করলো, বা আংটির মতো জিনিসটার নাম কি? সিগনেট রিং। কি নাম? সিগনেট রিং। তারপর সে বলল আমি অ্যামিবার মতো হতে চাই। কার মতো হতে চাই? অ্যামিবার মতো হতে চাই। যখন সে অ্যামিবার মতো হবে, তখন তার নাম কি হবে? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে এইটার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে অ্যামিবয়েড মানে কি বলো? অ্যামিবয়েড মানে হচ্ছে অ্যামিবার মতো। তাহলে অ্যামিবা কিরকম হয় ভাইয়া? অ্যামিবা কি ক্ষণপদীয় হয় না? আমরা তো এরকমভাবে পড়ছি, এই যে অ্যামিবা হচ্ছে ক্ষণপদীয়। তাহলে এই যে অ্যামিবয়েড ট্রোফোজয়েডটা খেয়াল করে দেখো ভাইয়া, অ্যামিবয়েড ট্রোফোজয়েডটা কীরকম যে বিশৃঙ্খল, মানে অ্যামিবার মতো ক্ষণপদীয় হয়ে গেল। আর নিউক্লিয়াস তো একটা, এখানে কিন্তু কোনো সাইজন্ট এখনও হয় নাই। তাহলে প্রথমে ছিল ট্রোফোজয়েড, একটা নিউক্লিয়াস, ক্ষুদ্র কোষ গহ্বর, কোষ গহ্বর বড় হলো, নিউক্লিয়াসটা পরিধির দিকে চলে একটা পাথর বসানো আংটির মতো মনে হলো, তার নাম হলো সিগনেট রিং। এবার ও বললো আমি অ্যামিবার মতো হতে চাই, কিন্তু ও তো আসলে ট্রোফোজয়েড। ও কি? ট্রোফোজয়েড। কার মতো ট্রোফোজয়েড? অ্যামিবার মতো ট্রোফোজয়েড। তখন তার নাম কি হলো? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এবং এই অবস্থায় বাইরে দেখছো কিছু দানাদার জিনিস দেখা যায়, এই যে ফোটা 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 কালো 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 কালো, এই জিনিসগুলোর নাম কি জানো? এই জিনিসগুলোর নাম হচ্ছে সাফনার্স দানা। কি নাম?
এই জিনিসগুলোর নাম হচ্ছে সাফনার্স দানা। এখন আমরা ম্যালেরিয়া হয়েছে বুঝবো কিভাবে? তুমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলো যে আমার না অদ্ভুত এক রকম জ্বর আসে, কীরকম জ্বর, যে আমার 1-2 দিন বা 3 দিন, বেশিরভাগ ক্ষেত্রে 2 দিন পর পর জ্বর আসে, 48 ঘন্টা পর পর জ্বর আসে, সূর্যাস্ত আর সূর্য মানে এরকম রাতের দিকে জ্বরটা থাকে, এবং জ্বরের প্রথমে আমার শীত লাগে, তারপর গরম হয়, তারপর ঘামের মাধ্যমে ছেড়ে যায়, এবং জ্বরের টেম্পারেচার 105-106 পর্যন্ত হতে পারে। এটা ব্যতিক্রম জ্বর, এটা অনেক দিন যাবত হচ্ছে, 1-2 মাস যাবত আমি সুস্থ হচ্ছি না, এখন আমার শরীরে হিমোগ্লোবিন কমে গেছে। এখন এই লক্ষণগুলো শুনে তুমি কি বুঝতে পারতেছো তোমার কি হয়েছে? ম্যালেরিয়া হয়েছে। তো এখন তুমি কি ডাইরেক্ট ম্যালেরিয়ার ওষুধ দিয়ে দেবা? এখন তোর অন্য জ্বরও হইতে পারে, হয়তো রোগী হিস্ট্রি দিতে ভুল করতেছে। যখন আমরা হসপিটালে পেশেন্ট দেখি, অনেক সময় রোগী ঠিকঠাক হিস্ট্রি দেয় না, হয়তো তার জ্বর আসছে 3 দিন, সে বলতেছে জ্বর আগের কোনো এরকম জ্বর ছিল না, মনে করতে পারে না, ভুলভাল হিস্ট্রি দেয়। কারণ আমি কি রোগীর কথা শুনে রোগীকে ওষুধ দিতে পারবো? আমাকে তো কিছু কনফার্মেটরি টেস্ট দিতে হবে, যে আমাকে তো আগে রোগটাকে ঠিকঠাক ডায়াগনোস করতে হবে যে আসলে তার ম্যালেরিয়া হয়েছে কি না, তারপর আমি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট শুরু করব। তাহলে আমি রোগীকে কি টেস্ট দিব? ব্লাড টেস্ট দিব। তাহলে ব্লাড টেস্টে আমার যে প্যাথোলজিস্ট যারা, মানে যারা এটাকে তোমার কি করবে, রিপোর্ট দিবে, তারা কি করবে, এইটাকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখবে, অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবে যে ম্যালেরিয়ার পরজীবী আছে কিনা। যদি ম্যালেরিয়ার পরজীবীকে আমরা খুঁজে পাই, তাহলে বলবো তুমি ম্যালেরিয়া পজিটিভ, তখন আমরা ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করব। আর যদি আমরা দেখি যে না ম্যালেরিয়ার পরজীবী নাই, তাহলে তো আর ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করা যাবে না, অন্য রোগ খুঁজতে হবে যে কী কারণে জ্বর আসে। তাহলে এইখানে যে প্যাথোলজিস্ট যারা, তারা আরবিসিতে কি দেখে বুঝবে যে তোমার ম্যালেরিয়া হয়েছে? তারা আরবিসিতে এই সাফনার্স দানা দেখতে পারবে। যদি কারো রক্তে এই সাফনার্স দানাটা দেখা যায়, তাহলে আমরা বলতে পারবো সে ম্যালেরিয়া আক্রান্ত। আর যদি সাফনার্স দানা দেখা না যায়, তাহলে তার ম্যালেরিয়া হয় নাই। তাহলে এটা একটা সিগনিফিকেন্স পয়েন্ট। পয়েন্টটা কি? মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে আরবিসিতে কোনটির উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্ত করা হয়। কোনটির উপস্থিতি দেখে? সাফনার্স দানা। এই সাফনার্স দানা তো কিন্তু কোনো স্টেজ নেই, এটা একটা দানাদার পদার্থ। এই সাফনার্স দানাটা কোন স্টেজে বা কোন দশায় দেখা যায়? দেখা যায় এটা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েডে। কোথায় দেখা যায়? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তুমি ছবিতেই দেখতে পারতেছো, এই যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড হচ্ছে একটা দশা, এই দশার বাইরে যে কালো 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 ফোটা 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 ফোটা, এগুলোই কি তোমার সাফনার্স কণা বা সাফনার্স দানা। একই কথা, কণা আর দানায় কোনো পার্থক্য নেই, এখানে বলছে কণা, ভেতরে বলছে দানা। আচ্ছা, এইবার অ্যামিবয়েড ট্রোফোজয়েড চক, এইবার এটা আবার গোল হয়ে যাবে, আবার কি হয়ে যাবে? গোল হবে। আর এই চক্রটার নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। চক্রের নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই এরিথ্রোসাইটে সাইজন্ট হবে। যদি এরিথ্রোসাইটে সাইজন্ট না হয়, তাহলে তো সাইজোগনি হবে না। তো এরিথ্রোসাইটে সাইজন্ট হবে মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার সৃষ্টি হবে। তাহলে এই যে বহু নিউক্লিয়াস হবে, এবং এই নিউক্লিয়াসগুলো সুন্দর করে পরিধির দিকে যাবে। মানে ব্যাপারটা কি বুঝছো? খুব সুন্দর, এই জিনিসগুলো কিন্তু খুব মজা করতে হবে। এই দেখো, এরকম করে সুন্দর করে এগুলা পরিধির দিকে চলে যাবে, কেন্দ্রের দিকে না কিন্তু পরিধির দিকে, ওই যে পরিচক্রের মতন এভাবে সুন্দর করে বাইরে দিয়ে চলে যাবে। তো অনেকগুলো নিউক্লিয়াস তো নাকি। আর আমরা একটা বাংলা কথা মনে রাখবো, যদি কোনো কোষে অনেক নিউক্লিয়াস থাকে, সেই দশাটার নাম সাইজন্ট। সেই দশাটার নাম কি? সাইজন্ট। সাইজন্ট হবে সাইজোগনি। যকৃতে হলে হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটে হলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এই এরিথ্রোসাইটে এই সাইজন্ট দেখা যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, সব নিউক্লিয়াস তারের দিকে, তাহলে নিউক্লিয়াস থাকার কথা কি? মাঝখানে। মাঝখানে তো নিউক্লিয়াস নাই, সব নিউক্লিয়াস পরিধির দিকে চলে গেল। এই মাঝখানে কিছু ময়লা পদার্থ জমা হবে। কি জমা হবে? কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালস জমা হবে। এটার নাম কি? হিমোজয়েন। কি নাম? হিমোজয়েন। এই হিমোজয়েন হচ্ছে একটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এবং এটা বিষাক্ত, পয়জন টাইপ একটা পদার্থ। এই সাইজন্ট দশার মাঝখানে থাকবে, যেহেতু নিউক্লিয়াসগুলো পরিধির দিকে আর মাঝখানে বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থগুলোর নাম কি? হিমজয়েন। এটা হচ্ছে একটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এবং এটা একটা পয়জন বা বিষাক্ত পদার্থ। তারপরে কি করবে? এই যে তোমার নিউক্লিয়াসগুলো পরিধির দিকে ছিল, হঠাৎ করে সে একটা পিৎজার মতো আকৃতি সৃষ্টি করবে। পিৎজা খাও না সবাই? এই যে পিৎজা, এই যেরকম এরকম পিৎজা, পিৎজার মতন একটা আকৃতি করবে। এখন এটাকে পিৎজার মতো না বলে ওরা বলছে গোলাপের পাপড়ির মতো। দেখো, অনেকটা গোলাপের পাপড়ির মতন একটা দশা সৃষ্টি করলো না? এখন গোলাপের পাপড়ির মতো, গোলাপকে কি বলা হয়? রোজ। তাহলে রোজের মতন একটা স্টেজ আসলো, তার নাম কি? রোজেট। কি নাম?
রোজেট। তাহলে সাইজন্টের পরের যে গোলাপের পাপড়ি, বা আমি এটাকে পিৎজার স্লাইসের মতো মনে হয়, এই জন্য আমি এটাকে বলি পিৎজার স্লাইস। তো দেখো তোমরাও দেখবে যে পিৎজার স্লাইসের মতন এক একটা সাইজ, এখানে মিউনিস দেওয়া এরকম আছে। তো এটার নাম হচ্ছে রোজেট। এই রোজেটের পরে কি হবে, এই প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। এই প্রত্যেকটা কি হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। খেয়াল করো, এই যে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে মানে ভেঙে যাবে। মনে করো তোমার সামনে রেস্টুরেন্টে গেলা, তোমরা 5 বন্ধু মিলে তোমার সামনে একটা 12 ইঞ্চি পিৎজা সার্ভ করলো। সার্ভ করতে দেরি তোমরা এক একটা স্লাইস টেনে নিবা না? তো এক একটা স্লাইস যদি এরকম বের করে নাও, তখন কি পিৎজার এরকম গোলাকার থাকবে? পিৎজা তো এরকম মনে করো ভেঙে ভেঙে যাবে। তো এই যে মনে করো সেই পিৎজার এক একটা স্লাইস। এখন পিৎজার স্লাইস কি সব সমান হয়? যেমন আমি যদি পিৎজা খাই, সব থেকে বড় পিসটা নিব না? আমি তো একটু মোটা মানুষ, ভারী মানুষ, আমি তো বড় পিসটা নিব। তো এখন প্রত্যেকটা স্লাইস তো ইকুয়াল না। যে স্লাইসগুলো বড় হবে সেটা কি ম্যাক্রো, আর যে স্লাইসগুলো ছোট হবে তার নাম কি হবে মাইক্রো। তাহলে এখন এই যে রোজেটের পর যে ভেঙে গেল এই প্রত্যেকটা পিৎজার স্লাইস, এখন তুমি তো ম্যালেরিয়াতে স্লাইস বলতে পারতেছো না পিৎজা, ওর একটা নাম আছে। ওর নামটা কি? ওর নামটা হচ্ছে মেরোজয়েট। ওর নামটা কি ভাইয়া? মেরোজয়েট। এই মেরোজয়েটের মধ্যে থেকে অনেক কিছু হবে, এইটা আমি 2 মিনিট পরে বলি তোমাদের। তো আপাতত আমরা যতটুকু পড়লাম এতটুকু আবার একটু রিভিউ করি। প্রথমে একটা ট্রোফোজয়েট ছিল। ট্রোফোজয়েটে একটা নিউক্লিয়াস এবং ছোট্ট একটা কোষ গহ্বর, সুখী সংসার, কোনো ঝামেলা নেই। তারপর হঠাৎ করে কোষ গহ্বর বললাম আমি বড় হব। আমি যখন বড় হব তখন নিউক্লিয়াস পরিধির দিকে চলে যাবে, তখন একটা আংটির মতো দেখা যাবে, পাথর বসানো আংটি। এখানে পাথরটা হচ্ছে নিউক্লিয়াস আর আংটি তো বুঝছো, তখন এই দশাটার নাম হবে সিগনেট রিং। কিন্তু আসলে সে তো ট্রোফোজয়েট। কিছুক্ষণ পর ট্রোফোজয়েটটা বলবে আমি অ্যামিবার মতো হইতে চাই, আমার স্বপ্ন অ্যামিবার মতো হওয়া। তাহলে ওর নাম কি হবে? অ্যামিবয়েড। অ্যামিবার মতো যেহেতু অ্যামিবয়েড, কিন্তু ও তো ট্রোফোজয়েট, তখন তার নাম কি হবে বলো তো ভাইয়া? অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এবার অ্যামিবয়েড ট্রোফোজয়েট হলো এবং এই সময় সাফনার্স দানা দেখা গেল, এবং আরবিসিতে এই সাফনার্স দানার উপস্থিতি দেখে বোঝা যাবে যে তুমি ম্যালেরিয়ায় আক্রান্ত। তারপর কি হবে? এইগুলা পরিধির দিকে চলে যাবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম কি হবে? সাইজন্ট হবে। তারপর সাইজন্টটা গোলাপের পাপড়ির মতন হবে, এই গোলাপের পাপড়িগুলাকে আমরা বলবো রোজেট। এইবার রোজেটের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে হবে মেরোজয়েট। এই মেরোজয়েট আবার 3টা অংশে ভাগ হবে, মানে 3টা সাইডে চলে যাবে। একটা হবে তোমার, একটা মেরোজয়েট থেকে তোমার হবে গ্যামিটোসাইট। একটা মেরোজয়েট থেকে কি হবে? একটা মেরোজয়েট থেকে হবে গ্যামিটোসাইট। আরেকটা মেরোজয়েট চলে যাবে কোথায় জানো? ওটা রূপান্তরিত হবে আরেকটা মেরোজয়েটের কারণে, তোমার ওটা ডাব্লিউবিসি কে অ্যাটাক করবে। তোমরা বলো তো ভাইয়া ডাব্লিউবিসি মানে কি? ডাব্লিউবিসি মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা আমাদের দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বা ইউনিট হিসাবে কাজ করে। এবং এইটা কি করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 পরিমাণ বাড়াই দিবে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বাড়লে কি হবে? পাইরোজেন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? পাইরোজেন। এই শব্দটা এগুলো হয়তো তোমরা এখন অনেকে শোনো নাই, তোমরা হচ্ছে ইমিউনিটি বা প্রতিরক্ষা অধ্যায়ে পড়বা। তা আমি একটু পাইরোজেনটা ভাঙাই বলি। পাইরো মানে হচ্ছে গ্রিক শব্দ ফায়ার, মানে কি? অগ্নি। আর জেন মানে কি? জেনেসিস মানে সৃষ্টি করা। তাহলে পাইরোজেন মানে কি? আগুন সৃষ্টিকারী। মানে এটা তোমার দেহের তাপমাত্রা বাড়াবে না কমাবে? অবশ্যই তাপমাত্রা বাড়াবে। তাহলে পাইরোজেন একটা রাসায়নিক পদার্থ যেটা তোমার দেহের তাপমাত্রা বাড়ায়। আচ্ছা, আমাদের যে দেহের তাপমাত্রা বাড়বে না কমবে এটা তো ব্রেনের একটা অংশ নির্ধারণ করবে, তাই না? আমাদের ব্রেনের তো অনেক অংশ আছে না? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেবেলাম, পন্স মেডুলা, অনেক অংশ আছে, বলে শেষ করা যাবে না, এটা অষ্টম অধ্যায়ের ক্লাস। তো এখনই আমাদের ব্রেনের কোন অংশটা দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বা দেহের তাপমাত্রা বাড়াইতে পারে, সে অংশটা মনে রাখবা হাইপোথ্যালামাস। কি নাম বলো ভাইয়া? হাইপোথ্যালামাস। এটা হচ্ছে আমার অগ্র মস্তিষ্কের একটা অংশ, নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো এই মেরোজয়েটের একটা কি করে জানো? আমাদের ডাব্লিউবিসি কে উদ্দীপ্ত করে। মেরোজয়েটের একটা অংশগুলো আমার ডাব্লিউবিসি কে উদ্দীপিত করে। এই ডাব্লিউবিসি যখন উদ্দীপিত হয় তখন পাইরোজেন সৃষ্টি হয়। এটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সাথে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু বললাম না কারণ প্রতিরক্ষা পরনে মাথার উপর দিয়ে চলে যাবে। দিয়ে কি করে? আমার মস্তিষ্কের যে হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠায়, আর তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস ওই যে পাইরোজেন ছিল অগ্নি সৃষ্টিকারী, ওর কারণে দেহের তাপমাত্রা বাড়ায় দেয়। তাহলে দেহের তাপমাত্রা বেড়ে গেল, তাহলে আমার কি আসবে?
জ্বর আসবে। খেয়াল করে দেখো, আমাদের দেহে আমাদের দেহে যে অযৌন জননটা হয়, এই অযৌন জননের সর্বশেষ ধাপে কোনটা তৈরি হচ্ছে? সর্বশেষ ধাপে তৈরি হচ্ছে কিন্তু আমার এই মেরোজয়েট। সর্বশেষ ধাপে আমার কি তৈরি হয়? সর্বশেষ ধাপে আমার তৈরি হচ্ছে মেরোজয়েট, এবং এই মেরোজয়েটের কারণেই আমার কি আসে? জ্বর আসে। মেরোজয়েটের কারণে আমার কি আসে? জ্বর আসে। খেয়াল করে দেখো, মশকির কি জ্বর হয়? মশকির জ্বর হয় না, জ্বর হয় মানুষে। কারণ এই মেরোজয়েট জ্বর সৃষ্টির জন্য দায়ী, আর এই মেরোজয়েটটা হয় অযৌন জননের সর্বশেষ ধাপে। তাহলে মেরোজয়েটের একটা অংশ কি করলো? তোমার জ্বর সৃষ্টি করলো, আরেকটা অংশ রূপান্তরিত হবে, আরেকটা অংশ রূপান্তরিত হয়ে কি করে করবে? গ্যামিটোসাইট তৈরি করবে। কি তৈরি করবে? গ্যামিটোসাইট তৈরি করবে। এখন গ্যামিটোসাইট দুইটা, একটা হচ্ছে কি পুং গ্যামিটোসাইট, আর একটা স্ত্রী গ্যামিটোসাইট। তো এখন পুং জিনিস সবসময় ছোট হয়, আর ফিমেল পার্ট যেটা সবসময় বড় হয়। তো যেখানেই দেখবা পুং গ্যামিটোসাইট সেটাকে বলা হয় মাইক্রো গ্যামিটোসাইট, আর যেটা স্ত্রী গ্যামিটোসাইট সেটাকে কি বলে? ম্যাক্রো গ্যামিটোসাইট। তাহলে এই মেরোজয়েটগুলো কি করবে? এই মেরোজয়েটগুলো দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট, যেটা স্ত্রী, স্ত্রী বলতে বোঝানো হচ্ছে এটা ডিম্বাণু হবে। আর এই যে মাইক্রো গ্যামিটোসাইট, এটা পুং হবে। তাহলে আমার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রথমে ছিল ট্রফোজয়েড, তারপরে কি ছিল? সিগনেট রিং, তারপরে অ্যামিবয়েড ট্রফোজয়েড, তারপরে সাইজন্ট, তারপরে রোজেট, তারপরে রোজেট ভেঙে গিয়ে তৈরি করবে মেরোজয়েট। এই মেরোজয়েটের একটা অংশ আমার ডাব্লিউবিসিকে উদ্দীপ্ত করে আমার দেহের তাপমাত্রা বাড়ায়, জ্বর আনবে। আরেকটা অংশ কি করবে? রূপান্তরিত হয়ে ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইট উৎপন্ন করে বসে থাকবে। এখন একটা মশা, মনে করো এই রোগগুলো তো মূলত পাহাড়ি অঞ্চলে হয়, ঠিক আছে? তুমি মনে করো রাঙামাটি, বান্দরবান ঘুরতে গেলা, তো ঘুরতে যাওয়ার পর ওখানে একটা প্লাজমোডিয়াম ভাইরাস তোমাকে কামড় দিল, যেই মশকির কি আছে? স্পোরোজয়েট আছে, মানে যেই মশকি ম্যালেরিয়ায় আক্রান্ত, সে তোমাকে একটা কামড় দিল। এখন তুমি ওটা নিয়ে চলে আসলা, এখন তুমি স্পোরোজয়েট, দেখো আমরা হ্যাপাটিক সাইজোগনিটা একটু মনে করার চেষ্টা করো ভাইয়া। তোমার দেহে স্পোরোজয়েট যখন প্রবেশ করাবে মশকি যখন স্পোরোজয়েট তোমাকে দিয়ে যাবে, তখন তুমি সেই স্পোরোজয়েটটাকে যত্ন করে নিবা। নেওয়ার পর তুমি সেটাকে ক্রিপ্টোজয়েট বানাবা, ক্রিপ্টোজয়েট থেকে সাইজন্ট বানাবা, সাইজন্ট থেকে ক্রিপ্টোমেরোজয়েট বানাবা। আবার ক্রিপ্টোমেরোজয়েটটা তুমি কি করবা? সাইজন্ট বানাবা, সেখান থেকে কি বানাবা? মেটাক্রিপ্টোমেরোজয়েট বানাবা। এই তো মেকানিজম ছিল। এই মেটাক্রিপ্টোমেরোজয়েট আবার দুই প্রকার ছিল, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। ম্যাক্রোটা আবার যকৃত কোষকে আক্রমণ করবে, মাইক্রোটা চলে আসবে আরবিসিতে। আরবিসি তার সাথে সাথে কি হবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করবে। তারপর আসবে ট্রোফোজয়েট, ট্রোফোজয়েটের পর কি আসবে? ট্রোফোজয়েটের পরে সিগনেট রিং, সিগনেট রিং এর পরে কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েট, তারপরে রোজেট দানা, সাফনার্স, এরকম করতে 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 তুমি লাস্ট ধাপে কি তৈরি করবা? মেরোজয়েট তৈরি করবা। এই মেরোজয়েটটা দুইটা ভাগে, একটা তোমাকে জ্বর আসতে সাহায্য করবে, আর একটা কি করবে? রূপান্তরিত হয়ে গ্যামিটোসাইট, পুং আর স্ত্রী। তোমার দেহে এইটুকু চক্র ঘটলো। এখন তুমি মনে করো রাঙামাটি থেকে ঢাকায় চলে আসলা। এখন ঢাকার যে মশকিগুলো আছে, অ্যানোফিলিস মশকি, তারা কি ম্যালেরিয়া আক্রান্ত? তারা তো ম্যালেরিয়া আক্রান্ত না। এখন ওই মশকি তোমাকে কামড় দিল। এখন মশকি তোমার দেহ থেকে কি কি চায়? তাপমাত্রা চায়, লৌহ চায়, প্রোটিন চায়। তখন তুমি বললা একটা বাই ওয়ান গেট ওয়ান আছে, নিবা? তো মশকি বলল হ্যাঁ, ফ্রি জিনিস কেন নিব না। তখন তুমি মশকিকে কিছু গ্যামিটোসাইট দিয়ে দিলা, যে আমি তোমাকে একটা এমন জিনিস দিব যা তোমাকে অন্য কেউ দিতে পারবে না, এই জন্য সব ফ্রি জিনিস নিতে নেই। বুঝছো? মশকিকে তুমি কি করলা? তোমার দেহে যে গ্যামিটোসাইটটা, ওই গ্যামিটোসাইটটা তুমি মশকিকে দিয়ে দিলা। এখন মশকি ওই গ্যামিটোসাইটটা নেওয়ার পরে কি করবে? সেটা হচ্ছে মশকির দেহে ঘটবে। তা আমি এখানে একটু সংক্ষেপে বলে দিই। মশকি তোমার এই গ্যামিটোসাইটটাকে নেওয়ার পরে তার দেহে যৌন জনন শুরু হবে বা সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু হবে। সে তোমার ওই গ্যামিটোসাইটগুলা দিয়ে, তোমার গ্যামিটোসাইটের দুইটা ধরন ছিল না, মাইক্রোগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইট। মাইক্রো থেকে হবে পুং গ্যামিট বা শুক্রাণু, আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে তৈরি হবে কি? ডিম্বাণু। অ্যান্ড শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেছে, এবার তারা কি করবে? জাইগোট তৈরি করবে। জাইগোটটা পরবর্তীতে হবে ওসিস্ট, ওসিস্ট থেকে উকিনেট, উকিনেটটা পরবর্তীতে তোমার হবে স্পোরোজয়েট। কেমনে হবে এটা আমি দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। স্পোরোজয়েট উৎপন্ন হবে। এইবার মশকি লালা গ্রন্থিতে স্পোরোজয়েটটা হলো। তাহলে তোমাকে মশা কামড় দিল, তোমার থেকে গ্যামিটোসাইটটা নিল, নেওয়ার পর এবার তোমার বন্ধুকে ওই মশকি গিয়ে কামড় দিল। এখন
ওই মশকির তো আগে স্পোরোজয়েট ছিল না, তোমার গ্যামিটোসাইটগুলো নিল, সে যৌন জননের মাধ্যমে তার দেহে কি তৈরি করলো, তার দেহে স্পোরোজয়েট তৈরি করলো। এইবার সে সুস্থ একটা মানুষকে গিয়ে কামড় দিবে, ওই সুস্থ মানুষেরও ম্যালেরিয়া হবে। তাহলে এখন বলো, সব সময় কি মশকই ম্যালেরিয়ার জন্য দায়ী? মাঝে মাঝে তো তুমিও দায়ী। তুমি যদি মশারির ভিতর থাকতা, তাহলে মশকই যদি তোমাকে কামড়াইতে না পারতো, তাহলে কি এই রোগটা ঢাকাতে ছড়াইতো? এই রোগটা কি চিটাগাঙে ছড়াইতো? তুমি তো বান্দরবন থেকে নিয়ে আসছো এটা, তুমি বান্দরবন থেকে নিয়ে এসে ঢাকার মশার মধ্যে ছড়াই ফেলছো এটা। তার মানে মশা আমাদের কামড়াইলে ম্যালেরিয়া হয়, আমরা মশাকে কামড়াইলেও ম্যালেরিয়া হয়। মানে আমরা কামড়াই কেমনে? মানে ম্যালেরিয়ার যে পরজীবীটা বা প্রোটোজোয়াটা মশকির দেহ থেকে আমার দেহের মধ্যে আসতে পারে, আমার দেহ থেকে মশকির দেহের মধ্যেও যেতে পারে। এই কারণে দেখবা ম্যালেরিয়া রোগী বা ডেঙ্গু রোগীদেরকে মশারির ভেতর রাখা হয়। আমরা মনে করি কি জানো, মশারির ভেতর থাকলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এইটাই বোঝানো হয় এবং দেখো ভয় দেখানো হয় মশারির মধ্যে না থাকলে তোমার রোগ ভালো হবে না, এরকম বুঝায় দেখবা ডাক্তার। এটা ভুল কথা। আসলে ওর তো হয়ে গেছে রোগ, ওর ট্রিটমেন্ট করতে হবে। এখন আমি ওকে মশারির ভেতর কেন রাখবো? যেন ও কোনো মশাকে আক্রান্ত করতে না পারে। ও যদি কোনো মশাকে আক্রান্ত করতে না পারে, এই অ্যানোফিলিস মশকই তো বাহক হিসাবে কাজ করে। অর্থাৎ এটা তো ছড়ায় কিভাবে? এটা তো সংক্রামক রোগ না, এটা তো ছোঁয়ার মাধ্যমে ছড়ায় না, হাঁচি কাশির মাধ্যমে বা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় না, এটা ছড়ায় মশকির মাধ্যমে। মশকি যখন তোমাকে কামড় দিবে তখনই তোমার থেকে মশকি এটা পাবে। এ কারণে ডেঙ্গু রোগী, ম্যালেরিয়া রোগীদেরকে আমরা সবসময় বলি মশারির মধ্যে থাকার জন্য। এই কারণে তোমার কোনো পরিচিত বন্ধু বান্ধব, যে ঢাকাতে তো ডেঙ্গুর একটা সিজন থাকে, জানোই যে ডেঙ্গু জ্বর খুব কমন, ম্যালেরিয়াটা খুব কম পাহাড়ি অঞ্চলের দিকে হয়, বা ম্যালেরিয়াও হতে পারে। তো ম্যালেরিয়া, ডেঙ্গু বা মশকি বাহিত যদি কোনো রোগ থাকে, তোমার কোনো বন্ধু বা তুমি যদি কখনো আনফরচুনেটলি আক্রান্ত হয়ে যাও, তুমি চেষ্টা করবা মশারির মধ্যে থাকার, যেন তোমার থেকে রোগটা তোমার অঞ্চলে ছড়ায় না পড়ে। ক্লিয়ার? তো মোটামুটি আমরা মানুষের দেহের অযৌন জননটা পড়ে ফেললাম, এখন আমরা মশকের দেহে যৌন জননটা আগামী ভিডিওতে পড়ব। সবাই সাথেই থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।